আকাশ, আমাদের তো রিলেশনের 1.5 বছর হয়ে গেল। এখন মনে হয় আমাদের বিয়ে করে নেওয়া উচিত। এভাবে আর কতদিন? ভালোবাসা মায়া কখন যেন যায় হারিয়ে। বিয়ের পর কি থাকবে এত ভালোবাসা? সম্রাট শাহজাহান যেভাবে মমতাজের জন্য তাজমহল বানিয়ে ভালোবাসার প্রমাণ দিয়েছে, আমি তো এভাবে ভালোবাসার প্রমাণ দিতে পারবো না। তবে আমি সবটুকু দিয়ে ভালোবেসে আমার লয়ালিটি প্রমাণ করে দেব। ইতিহাসের পাতায় যদি সম্রাট শাহজাহানের গল্প লেখা না হতো, তাহলে হয়তো এত ভালোবাসার কাহিনী লেখা হতো না। আমার এই ছোট্ট জীবনে অনেক বেশি ইচ্ছা ও আকাঙ্ক্ষা। অনেক সময় মনে হয় দূরে কোনো দিগন্তে তুমি আর আমি চলে যাই, যেখানে আমাদের ভেতর কোনো তৃতীয় পক্ষ থাকবে না। তোমার কথায় কবিতা মনে পড়ে গেল। কিসের নেশায় কেমন করে মরছে জীবীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। সবই বুঝলাম, কিন্তু আমার ভেতরে কেমন জানি ভয় লাগতেছে। চলো না বিয়েটা করে ফেলি। ভাইয়া তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? হ্যাঁ বল। ভাইয়া তুমি যে মেয়ের সাথে রিলেশন করতেছো সেই মেয়েটা তোমার জন্য ঠিক না। মানে হঠাৎ এই কথা? আমি চাই তুমি কষ্ট না পাও। আমার মতে তোমার এই রিলেশনটা না রাখাই ভালো। তুই আমার ছোট ভাই, আমার লাইফের সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারি। তুই শুধু আমার পাশে থাকিস। কি হলো? কোন ভাবনায় চলে গেলে? ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না। বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলবো। আমি একটু ঝামেলার ভিতর আছি তো, ঝামেলাটা শেষ হোক, তারপর আমরা বিয়ে করব। তুমি যে ঝামেলার ভেতর আছো, আমাকে তো কিছু বলনি। কি হয়েছে? না এমনি, তেমন কিছু না। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। স্যার, আমি যে ইন্টারভিউটা দিয়েছিলাম সেটার রেজাল্টের ব্যাপারে তো কিছু বললেন না। আমি কি আদৌ চাকরিটা পেয়েছি? হ্যাঁ, এই বিষয়ে তোমাকে বলা হয় নাই। চাকরি তুমি পেয়ে গেছো, চাকরি তোমার কনফার্ম। পরশু দিন এসে 4 লাখ টাকা জমা দেবে। কথা মতো 4 লাখ টাকা জমা করবে, আর পরশু দিন এসে চাকরিতে জয়েন করবা। কিন্তু স্যার, আমাকে তো আগে টাকার বিষয়ে কিছু বলেননি। আমি হঠাৎ করে এতগুলো টাকা কোথা থেকে পাবো? আমার পক্ষে দেওয়া সম্ভব না। কি বলো? আজকাল টাকা ছাড়া চাকরি হয়? কোথায় থেকে আসে ফুকিনি টুকুনি? বের এখান থেকে। আপু, আমি আপনাকে কোন কারণে ডাকছি আপনি কি জানেন? কই না তো। না বললে কিভাবে জানবো কেন রাখছো? আপনি যে আমার ভাইয়ের সাথে রিলেশনে আছেন সেটা কি আপনার ভালো মনে হচ্ছে? কেন? ভালো খারাপ লাগার কি আছে? আপনি যে আমার ভাইয়ের সাথে 1.5 বছর যাবত রিলেশনে আছেন, আপনি কি ওর সম্পর্কে কিছু জানেন? অনেকেই আছে যারা প্রথম দেখে রিলেশনে যায়, আবার অনেকেই আছে যারা দীর্ঘদিন দেখে শুনে তারপর রিলেশনে যায়। তোমার ভাই খারাপ না ভালো সেটা আমি আমার যতটুকু জানা দরকার ততটুকু জানি। এখন তুমি কি বলতে চাও সেটা সরাসরি বলে দাও। আমার ভাই তো প্রতি সপ্তাহে সপ্তাহে গার্লফ্রেন্ড চেঞ্জ করে। সো আপনি কিভাবে রইলেন 1.5 বছর যাবত? আগে যদি জানতাম যে তুমি এত বেয়াদব, তোমার সাথে আমি কখনোই দেখা করতে আসতাম না। সোজা কথায় যদি বলি, আমার ভাই তো একটু নিজের বড় ভাইকে সম্মান দিতে পারো না, আবার আসছো আমার কাছে বানিয়ে বানিয়ে কথা বলতে। নেক্সট টাইম আমাকে আর এসব ফালতু কথা বলার জন্য ডাকবে না।
কই দাদু, কি খবর? কি রে দাদু, তোদের সারা শহর খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। আমার একটা উপকার করতে হবে তোদের। আগে বল উপকারটা কি, আর্থিক নাকি শারীরিক? আর্থিক হলে আমরা কেউ নেই, আর শারীরিক হলে নিলয়কে বল, ও কালকে একটা বস্তা টেনেছে। দাদু, ওটা বস্তা ছিল না তো, ওটা আমার জিমের ব্যাগ ছিল। আশা যাক, বাদ দেন। ইয়াশ ভাই কি বলেন? আরে তোদের ব্যাগ বস্তার গল্প বাদ দে, আমার স্ট্যাটাস এখন সংকটে। তোরা তো জানোসই আমার বড় মামা আমেরিকা থেকে আমার জন্য আইফোন পাঠাবে বলছে। হ্যাঁ বলছিল তো, তো কি হলো? মামাকে আবার আইফোনের বদলে আইপ্যাড পাঠাইছে নাকি? আরে না, মামা পাঠিয়েছে ঠিকই, কিন্তু ওটা পাঠিয়েছে এক দূর সম্পর্কের খালার কাছে। এখন আবার সেই খালার বাসা থেকে আনতে হবে। তো এতে সমস্যা কোথায়? চলে যান, আইফোন বলে কথা। আরে সমস্যা হচ্ছে অ্যাড্রেসে। খালার বাসা হচ্ছে গ্রামের ভিতরে নির্জন জায়গায়, সেখানে একটা রিক্সাও যায় না। খালার শর্ত হচ্ছে আমাকে একলা যাওয়া যাবে না, সাথে দুজনকে নিয়ে যেতে হবে, কারণ গ্রামের ভিতরে ছিনতাই রাহাজানির ভয়। এই জন্য দুজনকে নিয়ে যেতে বলছে। ও, তার মানে আমরা হচ্ছে তোর বডিগার্ড। দেখ নিলয়, একটু আগেও ইয়াস আমাদের পাত্তা দিচ্ছিল না, আর এখন আইফোনের গন্ধে আমাদের হাই সোসাইটির লোক বানাচ্ছে। দাদু, আইফোন আনলে কিন্তু বড় সড়ো একটা টিট দিতে হবে। শুধু বিরিয়ানি না, বিরিয়ানির সাথে কিন্তু বুরহানিও লাগবে, আর সেই সাথে তো আলুও লাগবে। আলু ছাড়া তো আবার হয় না। আরে দিব রে ভাই, আগে ফোনটা তো আনি। কিন্তু একটা সমস্যা আছে, খালার বাসায় গেলে কিন্তু খালি হাতে যাওয়া যাবে না। গ্রামের মানুষ, বুঝতেছি তো ভাই, এখন কি নেওয়া যায় এই দিক একটু ভাব। যেহেতু চিন্তাকারী ভয় আছে, আবার তুই বললি এলাকাটা নির্জন, তাহলে তোর আর আইফোন আনার দরকার নেই। তুই বরং নিলয়কে নিয়ে যা খালামনির জন্য। আমাকে নিয়ে কি হবে? আমি কি খেলার গিফট নাকি? আরে না, কালকে তুই জিম ব্যাগ বস্তা যেভাবে টানছিস, তোর গায়ে এখনো যা শক্তি, তুই চিন্তাকারী দেখলে তো ট্রেন হিসড়ে একাই ড্রেনে ফেলে দিবি। আইডিয়াটা মন্দ না। নিল, তুই কালো পাঞ্জাবি পরিস, তোকে বাউন্সার লাগবে। আর দাদু, আপনি কি পরবেন? আমি খালার সাথে আধ্যাত্মিক আলাপ করব, বলবো খালা দুনিয়া ক্ষণস্থায়ী, আইফোনও ক্ষণস্থায়ী, ওইটা ইয়াসকে দিয়ে দিন, ও একটু মায়া কাটাতে শিখুক। আর আমরা খালার হাতের পিঠা পায়েস সাবার করব। বাহ দাদু, আমি মারামারি করবো আর আপনি বসে পায়েস খাবেন? ইয়াশ ভাই, এটা তো হতে পারে না। আমি যদি যাই তাহলে আমার একটা শর্ত আছে। আপনার ফোনের প্রথম সেলফিটা আমার তুলতে হবে, আর ক্যাপশন হবে উইথ মাই পার্সোনাল ট্রেনার অ্যান্ড বডিগার্ড। ও শিট, তোদের জ্বালা আর বাঁচলাম না। একটা আইফোন আনতে গিয়ে ইজ্জত আর মানি ব্যাগ দুইটাই হারাতে হবে এখন আমার। আচ্ছা বাদ দে না, চল এখন ভাবি খালার জন্য কি নেওয়া যায়। গিফট নিয়ে ভাবিস না, নিলয়কে এক লাল ফিতা দিয়ে প্যাকেটটা নিয়ে চল, বলবো খালা আপনার জন্য একটা জ্যান্ত ব্যায়াম পিন নিয়ে এসেছি। চলো নিয়াজ ভাই, দাদুকে আজ ওখানে রেখে আসবো। স্যার, টাকা তো 4 লাখ নিয়ে আসছি, আমি কি আগামী কালকে থেকে চাকরিতে জয়েন করতে পারবো? কি বলো, আজকাল টাকা ছাড়া চাকরি হয়? কোথায় থেকে আসে খুবই ইন্টারভিউ? বেরা এখান থেকে।
আমি যারে ভালোবাসি তার দিকে যে তাকায় তার তো আমি, আর তুই তো গালাগালি করছ। আরে ইয়াস তুই বয়, এক লগে মাল খাই দুইজনে। বস বস। নে খা, মাল খা। ভালো হলো না? তাহলে কি অবস্থা তোর তাই ক? আমারটা বাদ দে, তুই ভালো হইলি না? হ্যাঁ আমি তো ভালাই। তোরে কতবার বলুম এইসব ছাই পাশ খাওয়া বাদ দে। আরে না না না, আমি নিজের তো দিকে ভালাই। একবার তাকাই দেখছস কি হইছে চেহারা? আরে নিজের দিকে তাকায় দেখান লাগে? মদ খা, মদ খা। আচ্ছা ভাই শোন না, বল। তুই আমার বিশ্বাস করস না? দুনিয়াটা যদি এদিক সেদিক পইরাও যায় ঠিক আছে, তাও তোর প্রতি আমার বিশ্বাসটা কখনো হারাইবো না। তুই আমার বিশ্বাস করলে তোরে কতবার বলছি এইসব ছাই পাশ খাওয়া বাদ দে, বাদ দিলি না কেন এখন? আরে বাদ দে বাদ দে। এটা দেখছস পুরা ফরেন। খাবি? নে খা, বোধহয় কিছু না, খা। রাখই নে। কি হইছে? পাগল হয়ে গেছি রে দোস্ত, বুঝছস? কই পাগল হইছস? ঠিকই তো আছে। আরে চুত না, কি সব বলতে বল কথা কস? কিরে ভাই তুই গালি দিলি কেন? গালি কই দিলাম? পাগল না হইলে গালি দিতাম? ও শুক্রিয়া, পাগল হইছস এটা যে তুই নিজেই বুঝতে পারছস, শুক্রিয়া। চল যাই, সোজা রাস্তা, পাগলা করতে ভর্তি করে দিয়ে আসি, সাইকোলজিস্ট ডাক্তার দেখা। আরে না না না, সাইকোলজিস্টের কথা এখানে বলিস না। আমি এমনিতেই 1-1.5 ঘন্টা পর ঠিক হয়ে যাবো গা, সময় সাইকোলজিস্ট। আচ্ছা দোস্ত, সরি, আগে পরে তো কখনো তোরা গালি দিই নাই গা। ইটস ওকে। আচ্ছা শোন, তুই কি এখন স্বাভাবিক আছস নাকি পুরাই মাতাল? আরে না না না, ব্রেন এখনো স্ট্রং আছে, কি বলবি বল। দোস্ত আমি একটা সমস্যার মধ্যে আছি, তোরও ওইভাবে বলা হয় নাই? আমি 5-7 দিন একটু বাইরে থাকবো, আমার গার্লফ্রেন্ড একটু দেখে রাখিস, পারবি তো ওর দায়িত্বটা নিতে? তুই আবার কি এমন সমস্যায় বললি যে আমারই এখন বলতে পারতেছস না? তোর তো সব সমস্যায় বলতে আমার আগে পড়ে, এখন আবার কি হলো তোর? দোস্ত তুই আমার চোখের দিকে তাকিয়ে আমার বিশ্বাসটা রাখ, তোর আমি সব ঘটনা বলবো। এখন আমার তো এরকম সময় নাই তোকে বলার, তুই আমার বিশ্বাসটা ভাঙিস না। আচ্ছা ঠিক আছে, আমি এখন রেস্ট নেই। ওকে। আর এই সাইপাস খাবার দিস, ঠিক আছে? আরে যা। হেই দাদু, কি অবস্থা? আরে ইয়াস তুই আয় বস। আচ্ছা ওই কি? আচ্ছা পরিচয় করিয়ে দেই, মিট মাই গার্লফ্রেন্ড লামহা। আর লামহা এ হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু দাদু।
নাইস নেম। তো তুই এখানে একা একা কি করতেছিস? এই তো নেচারের ভিতরে বসে একটু মাইন্ড রিফ্রেশ করতেছিলাম। তো তোরা কোথায় যাচ্ছিলি এদিক দিয়ে? এই তো যাচ্ছিলাম এইদিকেই, তোর সাথে দেখা হয়ে গেল। আমি বাসায় যেতে চাই, আমি এখানে থাকবো না আর। কেন, তোমার আবার কি হলো? আর একটু থাকি। না, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমার এখানে ভালো লাগছে না। আমি বাসায় যাবো মানে যাবো। দোস্ত, আচ্ছা তুমি যাও তাহলে, আমি একটু পরে আসতেছি। সরি দোস্ত, জানি না ও কেন হঠাৎ করে রেগে চলে গেল, কিছু বুঝতে পারলাম না। ইটস ওকে, সমস্যা নাই। তো তোর না কোথাও যাওয়ার কথা ছিল? হ্যাঁ যাব। তো কবে যাচ্ছিস তাহলে? সময় হয়ে গেছে, হঠাৎ করেই যাব। আমাকে খুঁজে না পেলে ভেবে নিস চলে গেছি। তোর গার্লফ্রেন্ড না দেখি রিয়াক্ট করে, কিভাবে সামলাবো আমি? সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। তুই শুধু তোর দিক থেকে আর কোনো ভুল করিস না। তুই তো সবসময় নেশাগ্রস্ত হয়ে থাকিস, তোকে যা বলছিলাম মনে আছে? না না, সমস্যা নেই, মনে থাকবে। তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধু। নেশাপানি বাদ দে দোস্ত, আমি ছাড়া তোকে কে বোঝাবে বল? অনেকদিন ধরে নেশা করি তো, রক্ত মিশে গেছে। ছাড়তে একটু টাইম লাগবো, বাট ছেড়ে দেবো। ভাইয়া, তোমার উপরে এখান থেকে পুলিশ অনেক কড়া নজর রাখছে। তুমি যদি এখান থেকে থাকো তাহলে তোমার উপরে বিপদ আসতে পারে। আমি পালিয়ে গেলে মনে হবে আমি অনেক বড় অপরাধী। আমি পালিয়ে যাবো না, আমি এখানেই থাকবো। ভাইয়া, তুমি অপরাধী না, তোমার এখান থেকে তোমার সমস্যা হবে। হ্যাঁ না, তোমার ব্যাগ গুছিয়ে দিয়েছি। আমি যদি চলে যাই, তুই কি একা থাকতে পারবি এখানে? হ্যাঁ, আমি একা থাকতে পারবো। চলে যাও এখান থেকে। ছোট, তুই লামহাকে দেখে রাখিস। আচ্ছা ঠিক আছে। না না, সময় হয় নাই, আমি তো যাব। আরে তোর একটা কথা বলছিলাম না, ওই যে এক জায়গায় যাওয়ার কথা, ঠিক আছে? তো এখানে আর তোর কিছু বললি না। না, তুই বললি আবার যে ওই যে একজন আসবো, দাদু শুনছেন? তোর আসলে এতে যাব। আচ্ছা, আই কল ইউ লেটার। হ্যাঁ, কি হয়েছে বলো। আপনি আজকে কোথাও দেখেছেন? ওই দিন আপনার সাথে কথা হওয়ার পর থেকে ওকে আর খুঁজে পাচ্ছি না কোথাও। 7 দিন হয়ে গেল। সেটা তো বলতে পারবো না, ওই দিন আমাদের কথা হওয়ার পর তো ওর সাথে আমার আর কথা হয়নি। আপনাকে কি কোনো কল বা মেসেজ দিছে? আমি তো দেখতেছি 7 দিন ধরে অফলাইন। না, ওই তো আমাকে কল বা SMS করেনি এখনো। ওর জন্য আমার অনেক টেনশন হইতেছে, ভালো লাগতেছে না কোনো কিছু। আচ্ছা, টেনশন করো না, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে।
ভিতরে আসুন। আরে লামহা আপু, আপনি এসেছেন, বসেন। ইয়াস কোথায় তানজিম? ও ফোন কেন ধরতেছে না? আমাকে একটা দায়সার এসএমএস দিয়ে ফোন অফ করে ফেলছে। কি হয়েছে ওর? ও আসলে তো ভাইয়া বাড়িতে নেই আপু, ও তো বিকালের বাসে রওনা দিয়েছে। না বলে হুট করে চলে গেল। ইয়াস তেমন না, ওর অফিসের কাজ পরের সপ্তাহে ছিল, আর ও ঘড়ি না নিয়ে কোথাও যায় না। তানজিম, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? কি লুকাবো আপু, দেশে যা পরিস্থিতি দেখছো না। ভাইয়ের এক বন্ধু বিপদে পড়েছে, তাই ওখানে জরুরি ভিত্তিতে গিয়েছে, আর তাড়াহুড়া করে বের হয়েছে তো তাই ঘড়িটা নিতে ভুলে গেছে। আমার মন বলছে ইয়াস কোনো বিপদে পড়েছে। ওর গলার স্বর কদিন ধরে কেমন যেন লাগছিল, আর সেদিনের পর থেকে ও কেমন যেন পাল্টে গিয়েছে। আপু, তুমি কি সত্যি ভাইয়াকে ভালোবাসো? এই কেমন প্রশ্ন তানজিম? অবশ্যই বাসি। তাহলে ভরসা রাখো আপু, ও যেখানে আছে তোমার জন্য ভালো থাকার চেষ্টা করছে। এখন ওর পিছনে পড়ে থাকলে ওর বিপদ আরো বাড়বে। এখন বরং আপনি বাড়ি যান, পুলিশ এদিকে খুব টহল দিচ্ছে। আপনাকে আমাদের বাড়িতে দেখলে মানুষ উল্টাপাল্টা কিছু বলবে। ওকে বলো ও যেন একবার অন্তত আমাকে কল করে, আমি ওর কলের অপেক্ষায় থাকবো। ক্ষমা করো আপু, ভাইয়া তোমাদের থেকে যতই দূরে থাকবে ততই ভালো থাকবে। এই দিগন্তের আড়ালে তাকে থাকতেই হবে। যদি তোমার মনে ধরে আরো ব্যথা দিও মোরে, দোহাই লাগে বন্ধু ভুইলা যাইও না। যদি তোমার মনে ধরে আরো ব্যথা দিও মোরে, দোহাই লাগে বন্ধু ভুইলা যাইও না। তুমি আইবা একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। একদিন আইবা তুমি আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। আর কতদিন দাদু? 4টা মাস হয়ে গেছে, ইয়াসুর কোনো খবর নেই। আপনি তো বলেছিলেন ও কোথায় আছে সেটা আপনি জানেন। ও কি আদেও আসবে? দেখো লামহা, ইয়াস ছেলেটা খারাপ ছিল না, কিন্তু ওর একটা বড় সমস্যা ছিল। ও তোমার প্রতি ততটাও সিরিয়াস ছিল না, তুমি যতটা ওর প্রতি সিরিয়াস ছিলে। ও এখন যেখানে আছে বেশ ভালোই আছে, সম্ভবত নতুন কাউকে পেয়েছে। কি? অসম্ভব, ইয়া সেটা করতেই পারে না। আপনি ভুল বলছেন। আমি কেন ভুল বলবো? ওর সাথে যেদিন শেষ কথা হয়েছে আমার পরিষ্কার বলে দিয়েছে আমাকে, তুমি ওর জন্য দিন দিন বার্ডেন হয়ে যাচ্ছ। ও মুক্ত হতে চেয়েছিল তাই পালিয়েছে, ও আর কোনোদিনই ফিরে আসবে না লামহা। এই 4 মাসে কি একবারও তোমায় মেসেজ দিয়েছে? দেয়নি, কারণ ও চায় না তুমি ওর পিছু নাও। কিভাবে ছাড়বো? ও তো আমাকে যাওয়ার আগে কিছুই বলে যায়নি। আপনি ওর বেস্ট ফ্রেন্ড, আপনি জানেন ও কেন এভাবে গায়েব হয়ে গিয়েছে। প্লিজ দাদু, সত্যিটা বলেন। আমি আর এই অপেক্ষা সহ্য করতে পারছি না। লামহা শোনো, জীবনটা অনেক বড়, একজনের জন্য এইভাবে নষ্ট করো না। ইয়াস তোমাকে বুঝেনি তো কি হয়েছে? আমি তোমাকে বুঝি। আমি তোমাকে আগে থেকে অনেক পছন্দ করতাম। ইয়াসকে ভুলে যাও লামহা, ও তোমাকে ধোকা দিয়েছে। আমি তো আছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি পারবে না আমার হাতটা ধরে থাকতে? তোর মুখে কথা, তুই নিয়ে আসে বন্ধু ছিলি। এখন বুঝলাম ইয়াস কেন নিখোঁজ। তোর মতো এসব কাজ পাশাপাশি ছিল বলে ওর হয়তো আজকে এই অবস্থা। লামহা শান্ত হও, আমি তো তোমার ভালোর জন্য। একদম চুপ। এতক্ষণ আপনি করে সম্মান দিয়েছি, কারণ ভাবতাম তুই ইয়াসের আপন মানুষ। এখন দেখছি তুই একটা জানোয়ার। তুই কি ভেবেছিস ইয়াস নেই আর এই সুযোগ আমি তোর মতো একটা চক্রান্তকারী গলায় ঝুলে পড়বো?
তুই জানিস ইয়াস কই আছে, তুই আমাকে বলছিস না, ভুলভাল বুঝিয়ে নিজের ফায়দা উঠতে চাইছিস। না মানে এমনি জাস্ট বলছিলাম। শোন, তুই আজকে থেকে আমার কাছে মৃত। আর মনে রাখিস, যদি ইয়াসকে কোথাও লুকিয়ে রাখিস, বড় কোনো ক্ষতি করতে চাস, আমি তোকে জানতে ছাড়বো না। আর তোর এইসব নোংরা প্রস্তাব তুই নিজের কাছে রাখ, আমার সামনে কখনো আসার চেষ্টা করবি না, মনে যেন থাকে। তোমাকে খুব টেনশন লাগতেছে, সব ঠিক আছে তো? ঠিক নেই, কিছুই ঠিক নেই। 5 মাস হয়ে গেল, ইয়াস কই আছে, বেঁচে আছে কিনা কিছুই জানি না। আমি চেষ্টা করতেছি খোঁজ নিতে, ও চলে যাওয়ার আগে কাউকে কিছু বলে যায়নি। তুমি তোর কাছের বন্ধু ছিলে, তোমাকেও কিছু বলেনি? না যাওয়ার আগে খুব চুপচাপ ছিল, খুবই অদ্ভুত ছিল সে। আমাদের তো বিয়ের কথা চলতেছিল, সব প্ল্যান করাও ছিল। এভাবে কি কেউ হঠাৎ করে চলে যায় একটা কলও না দিয়ে? আমি বুঝতে পারতেছি তোমার কষ্টটা। না, তুমি কিছুই বুঝতে পারবে না নিলয়। প্রতিদিন ঘুম থেকে উঠে মনে হয় আজ হয়তো একটা কল আসবে, প্রতিদিন রাতে মনে হয় কাল হয়তো ফিরে আসবে, কিন্তু দিন যায় মাস যায়, কিছুই আসে না। তুমি কি ওর জন্য এখন অপেক্ষা করো? আমি না চাইতে অপেক্ষা করছি। মানুষটা তো আমার জীবনে সব ছিল, এত সহজে কিভাবে ভুলে যাই? হয়তো তার কোনো বড় সমস্যা হয়েছিল, হয়তো কাউকে জড়াতে চাইনি। সমস্যা থাকলে বলতো, আমি কি ওর পাশে থাকতাম না? আমি কি অপরিচিত কেউ ছিলাম? আমি জানি তুমি ওকে খুব ভালোবাসো। এখনো ভালোবাসি, এটাই সমস্যা। সবাই বলে ভুলে যেতে, কিন্তু কিভাবে ভুলে যাব? যেখানে যাই, যেটাই দেখি, সব জায়গায় ওর কথা মনে পড়ে। তুমি একা না লামহা, যদি কখনো খারাপ লাগে আমার সাথে কথা বলতে পারো। আমি আবার চেষ্টা করবো তাকে খুঁজতে, যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করব। সত্যি? হ্যাঁ, কারণ আমি জানি এ অনিশ্চয়তা থাকা অনেক কঠিন। আমি শুধু একটা জিনিস জানতে চাই, সে কি ইচ্ছে করে চলে গিয়েছিল নাকি কোনো কারণে বাধ্য হয়েছিল? যদি ইচ্ছে করে চলে যায়, আমি আর তার জন্য অপেক্ষা করব না, কিন্তু এইভাবে কিভাবে আশা ছাড়াই? আমি শুধু চাই একদিন হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে বলুক আমি ফিরে এসেছি। হয়তো এটা শুধু কল্পনা, কিন্তু এই কল্পনাতেই বেঁচে আছি। আমি কথা দিচ্ছি, ওর বিষয়ে আমি যা জানি সব তোমাকে বলবো। দেখি কতদিন টিকে থাকতে পারি। মন খারাপ লামহা? কি ভাবছো, সেদিনের ঘটনা নাকি আজকে? হে ঈশ্বর, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি শয়তান কখনো মানুষের প্রেমে পড়িনি, মানুষ এই শয়তানের প্রেমে পড়েছে। তুমি আমার ভালোবাসা আমার কাছ থেকে কখনো ছিনিয়ে নিও না। আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে বিজি আছি, এখন বিয়ে শাদী করতে চাচ্ছি না। যখন করব আমি নিজে থেকে জানাবো। কথা তো ঠিকই বলছিস। আচ্ছা দেখ তাহলে তোরা মেয়ে, বয়স তো আর কম হলো না, এখন বিয়ে করতেই হবে। এক্সকিউজ মি, এখানে কি বসতে পারি? জি শিওর। ওকে, আমি তাহলে রেখে দিচ্ছি। হ্যাঁ বল। কি এখনো পাওয়া যায়নি ওকে? অলমোস্ট 7 মাস হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, রাখি তাই। আপনি কি কাউকে খুঁজছেন?
কি আর বলবো, জীবন এমন একটা জার্নি যেখানে অনেক কিছু হয়ে যায় কিন্তু কিছু করার থাকে না। খুঁজছে একজনকে, সে 7 মাস যাবত নিখোঁজ। সরি পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার জন্য। আমি কি জানতে পারি কে সে? ছিল একজন, যাকে শুধু আমি ভালোবেসেছি। সে হয়তো কখনো আমার কথা ভাবেও নি, তাই তো ছেড়ে চলে গেছে। বুঝতে পেরেছি। এই কষ্টটা শুধু তারাই অনুভব করতে পারে যাদের সাথে এমন ঘটনা ঘটেছে। আপনাকেও চিন্তিত দেখাচ্ছে, কিছু কি হয়েছে নাকি? আসলে আমি আমার প্রফেশনাল লাইফ নিয়ে একটু বিজি আছি, কিন্তু এই মুহূর্তে বাসায় থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, কিন্তু আমি এখন আপসেট। আসলে আমাদের জীবনে টানাপোড়েন লেগেই থাকে, আমাদের হাতে তো কিছু থাকে না, আমরা শুধু পারি জার্নিটাকে সহজ করতে। আচ্ছা থাকুন তাহলে, আজকে আবার অন্য কোথাও ডাক পড়েছে। এক্সকিউজ মি। জি বলুন। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম লাইফে কারোর সাথে মন খুলে কথা বললাম। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কি শেয়ার করা যাবে? আচ্ছা লিখুন 0185। তুমি এত চুপ কেন? চুপ না, ভাবতেছি। আমাদের ব্যাপারটা নিয়ে ভাবছো? আমি জানি তুমি বিয়ের বিষয়টা সিরিয়াসলি বলতেছো, কিন্তু তুমি আমার বিষয়টা বুঝতেছো না। যতদিন পর্যন্ত না তুমি আমার হাত ছাড়বে ততদিন পর্যন্ত আমাদের সম্পর্কটা দিগন্তর হয়ে থাকবে। আমি জানি তোমার অপেক্ষা করতে কষ্ট হচ্ছে, একটু ধৈর্য ধরো, খুব শীঘ্রই আমরা বিয়ে করব। ওই দিনের পর আবার দেখা হবে ভাবিনি। আমিও না, তবুও ভালো লাগছিল ওই দিনের কথাগুলো। ভালো লাগা তো সহজ, কিন্তু সব ভালো লাগা কি টেকে? তোমার প্রেমিক এখনো কোনো খবর নেই? 7 মাস মেসেজ নেই, কল নেই। আমি জানিও না সে বেঁচে আছে নাকি আমার ভেতরে শুধু স্মৃতি হয়ে আছে। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? না, আমি শুধু দাঁড়িয়ে আছি যেন কেউ এসে বলে এখন পথ চলা যায়। আপনার পরিবার? ওদের কাছে আমার বয়স একটা সমস্যা, আর আমার কাছে ভুল মানুষের সাথে আটকে যাওয়াই ভয়। আচ্ছা চলুন বসে কথা বলি। ঠিক আছে। আপনি একা? হ্যাঁ, আর সেই একাকিত্বটাই আমাকে এখানে এনেছে। আমরা তো একে অপরকে চিনি না। সেটাই সবচেয়ে সৎ ব্যাপার, কোনো মিথ্যা শুরু নেই। আমি ভাঙা মানুষ। আমি ঠিক করতে আসিনি, আমি পাশে থাকতে চাই। আপনি জানেন আমি ভালোবাসা খুঁজছি না। তবু আমি চাই তোমার ভবিষ্যতের অংশ হতে। আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আমি নিরাপত্তা খুঁজছি, একজন মানুষ যে হঠাৎ করে হারিয়ে যাবে না। আমি রাজি, ভালোবাসা না হোক, সত্য দিয়ে শুরু করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিয়ের কার্যক্রম শুরু করি। 7 দিন পর আমরা বিয়ে করব। আচ্ছা ঠিক আছে।
ফোন করতে পারতা না ভাইয়া? এই 1 বছরে কোনো খোঁজই নাওনি তুমি। আমি তখন যদি পালিয়ে না যেতাম তাহলে হয়তো অনেক বড় সমস্যা হতো। তুমি ভেবেছিলে তুমি পালিয়ে গেলে এখানে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি জানো তুমি পালানোর পরে এখানে কি হয়েছে? লামহা, ও কেমন আছে? কোথায় ও এখন? এই প্রশ্নটা মাঝে মাঝে করলে ভালো হতো। 1 বছর পরে না, তুমি চলে যাওয়ার পর সে তোমাকে পাগলের মতো খুঁজেছে, কিন্তু দাদু সে সুযোগটা নিয়েছে। মানে? দাদু লামহার মাথায় ঢুকেছে তুমি নাকি তাকে ছেড়ে চলে গেছো। তোমার জীবনে অন্য কেউ এসেছে, তাই দাদু লামহাকে বিয়ে করার জন্য তার ব্রেন ওয়াশ করেছে। আমি জানতাম না দাদু এত নিচে নামতে পারে। তুমি মানুষ চিনতে ভুল করেছো ভাইয়া। তোমাকে আমি এই কথা বলার জন্য অনেকবার খুঁজেছি। যা আমার জন্য ভেঙে গেছে সব সত্যিটা এবার আমারই সামনে আনতে হবে। আমি ফিরে এসেছি শুধু একটা জিনিস ঠিক করতে। কি ঠিক করবে ভাইয়া? শোন, আমি যে বাইরে আসছি কেউ যেন কোনোভাবে জানতে না পারে, ওকে? ইয়াশ, তোমার আবার কি হলো? 1 বছর পর হঠাৎ কোন দুঃখে মনে পড়লো আমাকে? তোমার তো সুখের সময় আমাকে মনে পড়েনি, এখন আবার কি হলো? লামহা, মুখে লাগাম দিয়ে কথা বলো। তুমি আমার সাথে কি কাজটা করলা? তুমি আহামর এমন কি যে তোমার সাথে আমার মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে? আমি মানুষ চিনতে ভুল করছি। আমি যদি জানতাম তুমি এত বড় ফ্রড, আমি কখনোই তোমার সাথে রিলেশন করতাম না। তুমি আমার জীবনটাকে নরক বানিয়ে দিছো। ওই তুমি নিজের কি ভাবো? হ্যাঁ, কি ভাবো নিজেরে? নিজের নায়িকা ভাবো থেকে ডিমান্ড বেড়ে গেছে। কি ভাবো নিজেরে? নায়িকা ভাবো, রানী ভাবো। এখানে কোনো নাটক সিনেমার অভিনয় চলবো না, বুঝো নাই? তুমি নিজেকে কি ভাবো? আমি কি এখানে তোমার ফালতু রাগ দেখতে আসছি? এতদিন কই না কই ছিল তার কোনো খোঁজ খবর ছিল না, আর এখন এসে আমাকে রাগ দেখাচ্ছ। তোরে যদি ভালো না বাসতাম রে, তোর হাত পা কাইটটা ভাসাই দিতাম। যা সরজা, যা আমার সামনে থেকে সরজা। হ্যাঁ, অবশ্যই যাব। তোমার সাথে আর 1 সেকেন্ডও কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নাই। কিন্তু তুমি কি বলতে পারবা এই 1 বছর তুমি কইছিলা? এই অ্যান্সার তো তোমার কাছে নাই। ওই একটা কথা আছে না, নারী জাত বুঝে কম চিল্লাই বেশি। তুই মুচ ওই একটা, তোমার অ্যান্সার লাগবো। ঠিক আছে, শোনো তাইলে। কিন্তু স্যার, আমাকে তো আগে টাকার বিষয়ে কিছু বলেননি। আমি হঠাৎ করে এতগুলো টাকা কোথা থেকে পাবো? কি বলো? আজকাল টাকা ছাড়া চাকরি হয়? কোথায় থেকে আসে ফুকিনি টুকুনি? বেরা এখান থেকে। এখন তো তোমার কাছে ক্লিয়ার হইছে কেন গেছিলাম। কি তুমি এসবের জন্য চলে গিয়েছিলে? তার মানে তুমি আমাকে এখনো ভালোবাসো? আর আমি তো অন্য কাউকে কথা দিয়ে ফেলছি। আমি তো অন্য কারোর সাথে। আর তুমি অন্য জনের সাথে বিয়ের পিড়িতে বসার প্ল্যান করতেছো। তোমার এ জায়গায় কোনো দোষ ছিল না, আমারই ভুল হয়েছে। তোমার আগে যদি সব কিছু বইলে দিতাম আজকে হয়তো আমার এই দিন দেখা হতো না। আমি তো তোমার সব বন্ধু, এমনকি তোমার ছোট ভাইয়ের কাছেও খোঁজ নিয়েছিলাম তুমি কই আছো, কিন্তু কেউ আমাকে বলেনি তুমি কোথায়। আর তোমরা যাকে দাদু বলে রাখো সে তো আমাকে বললো তুমি আর কখনোই আসবে না, আর আমাকে বিয়েও করবে না। এর জন্য তো আমি তোমার আশা ছেড়ে দিয়েছিলাম। দাদু, নিলয় দাঁড়া, এদিকে আয়। দাদু কই রে? দাদুর কথা বাদ দে, তুই আমার কথা শোন। তুই এতদিন কইছিলি? তোর সাথে এত গল্প করার টাইম আমার হাতে নাই। সোজা কথা বল, দাদু কোথায় এখন? তুই এতদিন পর আমার সাথে দেখা করলি, তোর ব্যবহার এত রুট কেন? সোজা কথায় আয়, দাদু কোথায়? দাদুর সাথে তো আমার নিজেরই দেখা হয় না, তোরে কেমনি কি কম? খোঁজ খবর তো আমি নিজেই রাখি না। শহরের জাত নাটক করার টাইম নাই আমার। দাদু কোথায় তাই বল। কিরেই আস, তোর ব্যবহার এত রুট হয়ে যেতেছে কেন?
শোকের জাত এখন তোর গায়ে হাত তুলি নাই, ব্যবহার উঠ না। দাদু কয়েছে ওইটা বল। এক তো ব্যবহার খারাপ করতেছস, আবার গায়ে হাত তুলতে যেতেছস, নিজের কি ভাবস তুই? জাত মাথা রক্ত গরম হয়ে গেছে গা, সোজা কথা বল, দাদু কোথায়? যা সর। এখনো সময় আছে, সত্য করে বল দাদু কোথায়? দাদু আমাকে এতটুকু বলছে যে হ্যালো দাদু, ইয়াস ইজ ব্যাক। দাদু তুই এটা করতে পারলি? আমি তোকে বিশ্বাস করলাম, হার দাঁত তো তোর কাছে দিছিলাম, আর তুই এটা কি করলি? আরে ইয়াস, তুই কবে আসলি? শান্ত হ ইয়াস। শান্ত হব? একটা বছর আমি পাগলের মতো পালিয়েছিলাম, তুই জানতিস আমি ফিরে আসবো। জানা সত্ত্বেও কেন লামহাকে বললি আমি আর কখনোই ফিরে আসবো না? তুই আমার বন্ধু হওয়া সত্ত্বেও কেন লামহাকে এত মিথ্যা কথা বললি? আমি কি দোষ করছিলাম তোর কাছে? তো কি করতাম? তুই একটা খুনি, তোর জন্য কি সারা জীবন মেয়েটা অপেক্ষা করতো? আমি ওকে শুধু বাস্তবতা বুঝিয়েছি। তুই লামহাকে বাস্তবতা শিখাসনি, তুই সুযোগ নিয়েছিস। তুই জানতিস ও আমাকে ছাড়া বাঁচবে না, ওর মাথায় বিষ ঢুকিয়ে দিয়েছিস যাতে তুই লামহাকে বিয়ে করতে পারিস। এখন অন্য কাউকে বিয়ে করতেছে, কারণ তুই ওর যোগ্য নোস। যোগ্য আমি না, যোগ্য তুই। এই থামো তোমরা, ইয়াস দাদুকে ছাড়ো। 1 বছর পর ফিরে এসে কি শুরু করলে? লামহা ঠিক আছে, কিন্তু ওদের তো থামাতে হবে। দেখো ইয়াস কেমন পাগলের মতো করেছে। আরে থামো তোমরা, বলতেছে না কথা শুনতে, কেউ কথা শোনো না। লামহা শোনো, দাদু যা বলছে সবই মিথ্যা। চুপ করো ইয়াস, নিজের অপরাধ ঢাকার জন্য আর কত মিথ্যা বলবে? তুমি খুন করেছো, এটা কি মিথ্যে? তুমি আমাকে কিছু না বলে পালিয়ে গিয়েছো, এটা কি মিথ্যে? এই দাদু, তুমি এখানে আসো। দাদু, তুমি লামহাকে কি বলেছো? আমাদের সত্যিটা জানিয়ে দাও, কারণ আমি যদি এই মুহূর্তে লামহাকে বিয়ে করি তাহলে তুমি এমনিতে ওকে পাবে না। সো ভালো হবে ঝামেলা না করে সত্যিটা বলে দাও। আসলে ইয়াস যেটা খুন করেছিল ওইটাও করে নাই, ওইটা আমি করেছি। তুই এত বড় শয়তান, তুই আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিস। আমি যাকে এত ভালোবাসতাম তাকে তুই আমার চোখে খুনি বানিয়েছিস। বিশ্বাসঘাতক। দাদু, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। তুমি কখনো ওদের জীবনে আসার চেষ্টা করবে না, আদারওয়াইজ আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আরিফ, আমি এটা কি করলাম? আমি আজকে কতটা কষ্ট দিয়েছি, আমি এসব কিছু জানতাম না। আরিফ, আমাকে ক্ষমা করে দিন।
লামহা, ক্ষমা আমার কাছে নয়, ইয়াসের কাছে চাও। ভালোবাসার বিশ্বাসের লড়াইয়ে ইয়াস আজ জিতে গেছে। যাও লামহা, ওর কাছে ফিরে যাও। আমি এই বিয়ে থেকে সরে দাঁড়ালাম। আমি চাই না কোনো ভুল বোঝাবুঝির উপর আমাদের জীবন শুরু হোক।